আমাদের কার মাইক্রোফোনে টিভি চলতেছে সম্ভবত। কি অবস্থা আপনাদের, ভালো আছেন? আমাদের তো জি ভাইয়া জি ভালো। স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? এই তো মোটামুটি চলতেছে, গরম খুব বেশি পড়ছে ঠিক না কাল থেকে। জি স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার ভালো আছেন? এই তো আছি ভালোই। আপনারা কি অ্যাটেন্ডেন্স দিয়েছেন সবাই? জি স্যার দিছি। অ্যাটেন্ডেন্সে আপনারা শুধু ঢুকেন এটার মধ্যে নাকি আরও কিছু করেন? ঢুকার পরে এখানে কি প্রশ্ন আছে দেখছেন? হ্যাঁ ভাইয়া। তো অনেকে কি করে ওই প্রশ্নের মধ্যে যায় না, তো আমরা প্রতিদিনই দেখি অনেকেই শুধুমাত্র লগ ইন করে তারপরে বেরিয়ে যায়। আপনারা কে এটা বুঝেন না একটু বলেন তো? অ্যাটেন্ডেন্স দেওয়ার টোটাল নিয়মটা বুঝেন না কে? আমরা এক্সাম্পল হিসাবে দেখাই, গত ক্লাসটা আমি একটু দেখাই। আমার ক্লাস যেতে ঢুকে শেয়ার করি স্ক্রিনটা আপনাদের। ঠিক আছে, গত ক্লাসে আমাদের তো 40-এর উপরে ছিল ঠিক না? আচ্ছা, আজকে ক্লাসের শেষের দিকে আমরা বিষয়টা দেখে নেব, আবার যাদের অ্যাটেন্ডেন্স নিতে কোনো সমস্যা হচ্ছে কি না আমরা একটু চেক করব। একটা বিষয় আমরা বলতে চাচ্ছিলাম, যেটা হচ্ছে যে আমাদের দেখা যায় কি যত ক্লাস সামনের দিকে যায় আমাদের স্টুডেন্টের উপস্থিতি কমে আসে। ওই জোরে পড়ার যে ব্যাপারটা আছে আর কি, আমাদের যেভাবে ক্লাস 1-এ যত স্টুডেন্ট থাকে 3-তে আসলে কমে যায়, 5-এ আসলে আরও কমতে থাকে, যত আমরা উপরের দিকে যাই আমাদের জোরে পড়ার সংখ্যা বেড়ে যায় ঠিক না? তো এই জোরে পড়ার কারণটা বিভিন্ন ধরনের হতে পারে। তো আমরা এজন্য আমরা চাচ্ছি, একটা উদ্যোগ নিছি আমরা যাতে জোরে পড়াটা আমরা ঠেকাতে পারি। এজন্য আমরা প্রত্যেকের সাথে একটু কথা বলবো। প্রতিদিন না, প্রতিদিন সবার সাথে না, মানে ধরেন একজন কিংবা দুইজনের সাথে আজকে কথা বললাম, আগামীকালকে আবার আরও দুইজনের সাথে। শর্টে যদি শেষ হয়ে যায় কারোর সাথে কথা, হয়তো আমরা 3জনের সাথেও বলতে পারি। আবার যদি সময় লাগে তাহলে আমরা একজনের সাথেও বলতে পারি। কি কথা বলতে চাচ্ছি আমরা একটু বলি। আমরা আসলে একজনের সাথে কথা বললেই ক্লিয়ার হয়ে যাবে। আমরা আসলে অ্যালফাবেটিক্যালি যাব, তো অ্যালফাবেটিক্যালি প্রথমেই আফসানা লিনা আসে। তো আফসানা লিনার সাথে আমরা গতকালকে কথা বলতে চাইছিলাম গত ক্লাসে, ওনার মাইক্রোফোনে মনে হয় সমস্যা ছিল। তো আজকে কি? স্যার আপনি কি আছে? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আপনার মাইক্রোফোন তো আজকে ঠিক আছে মনে হচ্ছে। জি স্যার, ঠিক করছি আজকে। ঠিক আছে, তাহলে আপনাকে দিয়ে শুরু করবো, যেহেতু আপনি এ অ্যালফাবেটে একমাত্র আপনিই আছেন আজকে। বিতে আছেন বেলি দাস, বিতি সিনহা, দুইজন। তো আজকে আমরা এই 3জনের সাথেই কথা বলবো। দেখি আমাদের সময়ে যদি কভার করে। আমাদের তো এখন 2টা 17 বাজে, তো আমরা 10 মিনিটের মতো কথা বলি, এর মধ্যে অনেকেই চলে আসবে। তো আফসানা, আচ্ছা আফসানা লিনা, আপনি বলেন তো আপনার বাসা কোথায়? স্যার আমার বাসা স্যার জৈন্তাপুর। বুঝতে পারছি। আপনি লেখাপড়া কি করেন? স্যার আমি ইংলিশে অনার্স করতেছি স্যার, ফাইনাল ইয়ার। 4টা এক্সাম দিচ্ছি আর 5টা এখনো বাকি আছে। স্যার করোনার জন্য তো ভাইরাসের জন্য এখন আমাদের পরীক্ষা হচ্ছে না, স্থগিত করে রাখছে। এমসি কলেজে? জি স্যার।
যখন কলেজে আপনি পড়েন তখন কি সিলেটে থাকেন নাকি ওইখান থেকে আসেন? স্যার ওই বাসা থেকেই আসি। জৈন্তা থেকে কিভাবে আসেন এত দূর থেকে? স্যার বাস তো পাওয়া যায়, বাসের তো স্যার বাস তো টাইম নেই, মানে ঠিক স্যার আছে। আর ট্রান্সপোর্ট যে কমিউনিকেশন স্যার এটি আছে। জি স্যার। আর অনার্সে ওই রকম প্রতিদিন আসতে হয় না, ঠিক না? জি স্যার প্রতিদিন হয়, ক্লাস অনুযায়ী স্যার, প্রতিদিন না আসলেও হয় আবার গেলেও হয়, ক্লাসের উপর ডিপেন্ড করে যাওয়াটা। আচ্ছা, বুঝতে পারছি। তাহলে আপনার যেটা হচ্ছে যে আমরা আসলে খুব কম লোক এরকম পাই যারা ইংলিশে ভালো আবার কম্পিউটারেও দক্ষ। এটা দুইটা আসলে এই কম্বিনেশনটা আমাদের খুবই কম হয়। আমার অভিজ্ঞতা থেকে আমি যেটা দেখছি, যারা কম্পিউটারে খুবই ভালো তাদের আবার আমরা দেখি যে ইংলিশে অত এক্সপার্ট না। তো আপনার একটা প্লাস পয়েন্ট কী হচ্ছে, যেহেতু আপনার ইংলিশে ওই রকম সমস্যা হবে না। যদিও ইংলিশ অনার্স করা মানে এটাই না যে আপনি ইংলিশে একেবারে মাস্টার হয়ে গেছেন, এটা আমরা বুঝতে পারতেছি। কিন্তু তারপরেও মানে যিনি জিওলজিতে অনার্স করতেছেন কিংবা সমাজবিজ্ঞানে সোশিওলজিতে অনার্স করতেছেন, এদের থেকে তো তুলনামূলক আপনি ভালো আছেন, ঠিক না? তো এই জন্য হয় কি যে আপনার জন্য কম্পিউটারে কাজ করা অনেকটা সহজ। এই ভাষার দক্ষতার জন্য আপনি বিভিন্ন টিউটোরিয়াল দেখে কিংবা যখন কম্পিউটারটা তো ইংলিশ মাধ্যম, ঠিক না? এই জন্য আপনার জন্য কম্পিউটারে আগানো সহজ। কম্পিউটারকে যদি আপনি কেরিয়ার হিসাবে নেন কিংবা অনেক দূর যেতে চান, এটা পসিবল, আপনার জন্য এটা সম্ভব আছে আপনি আগানো। এখন আপনাকে আমাদের প্রথম যে প্রশ্নটা হচ্ছে, আপনি কম্পিউটার কেন শিখতে চান? আপনার কি কোনো নিজস্ব প্ল্যান আছে যে আমি এই চিন্তা থেকে আমি এলইডিপিতে ভর্তি হয়েছি, গ্রাফিক্স ডিজাইনে ভর্তি হয়েছি কিংবা কম্পিউটার নিয়ে কাজ করতেছি? মেইনলি গ্রাফিক ডিজাইনে আমি স্যার ভর্তি হয়েছি মেইনলি স্যার আমার প্যাশন থেকে, মানে আমি খুব ইন্টারেস্টেড এই বিষয়ে, যে আমি এই এডিটিং ফটোশপ প্লাস মানে খুব ইন্টারেস্ট নিয়ে আমার প্যাশন থেকে স্যার এইটা আমি। আর প্ল্যানিং তারপরে তো স্যার আর্নিং তো স্যার হচ্ছে আমি যতটুকু শ্রম দিব ততটুকুর উপর ডিপেন্ড করবে, বাট মেইনলি হচ্ছে স্যার আমার প্যাশন থেকে এইটা ভর্তি হয়েছি। হ্যাঁ, তো এখানে একটা বিষয় আছে, দেখেন আপনি তো যেহেতু মাস্টার পর্যায়ে লেখাপড়া করতেছেন, নিশ্চয়ই আপনার লেখাপড়া পরিবর্তে আপনি কোনো জব চাকরির জন্য চিন্তা আপনার ঠিকই করতেছেন, ঠিক না? নাকি আপনি চাচ্ছেন চাকরি করবেন না, লেখাপড়া করেই শেষ করে দেবেন? না স্যার, না স্যার, চাকরি তো অবশ্যই স্যার করবো, মানে করতেই হবে স্যার। এ পর্যন্ত কি আপনি কোথাও কোনো চাকরির জন্য অ্যাপ্লাই করছেন? না স্যার, আমি তো গ্রাজুয়েশন এখনো কমপ্লিট হয় নাই, তো ভাবছি যে আগে গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপর অ্যাপ্লাই করব। অনেকে আমি কিন্তু যেরকম চাই সেরকম এখন হচ্ছে না, আমার যোগ্যতা অনুযায়ী হচ্ছে না, গ্রাজুয়েশন কমপ্লিট না করলে তো স্যার সেরকম হয় না। অনেক সময় আছে এক্সপিরিয়েন্সের জন্য অনেকে অনার্স ফার্স্ট সেকেন্ড ইয়ার থেকে পার্ট টাইম জব করে অনেক সময়, কারণ অনার্সটা তো একটু রিল্যাক্স পড়াশোনা, এত চাপ থাকে না, পার্ট টাইম জব অনেকেই করতে পারে, সমস্যা না। এটা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্সের জন্য। অনেকে কী করে যে আমি তো অনার্সে আছি, দেখি পার্ট টাইম 2 ঘন্টা 4 ঘন্টা আর কোনো জব যদি করি। তো আপনি যদি শহরে অবস্থান করতেন তাহলে হয়তো পার্ট টাইম জবের অনেক সুযোগ পাইতেন। এই কমিউনিকেশনের জন্য আপনার একটু সমস্যা হয়েছে। তো তাইলে এখন একটা জিনিস দেখেন, আপনার যে সাবজেক্ট, এই সাবজেক্ট রিলেটেড ডাইরেক্ট আসলে ওই রকম কোনো টেকনিক্যাল কাজ না, তো এটা জব পাওয়াটা একটু কঠিন, একমাত্র টিচিং ছাড়া। আপনি কি কখনো কোথাও টিচিং দিয়েছেন কোনো প্রতিষ্ঠানে কিংবা প্রাইভেট পড়াইছেন কোথাও? প্রাইভেট বলতে স্যার আমি তো মাঝে মাঝে প্রেজেন্টেশন হতো স্যার, প্রেজেন্টেশনে ক্লাস নেওয়া লাগতো, তো স্যার মোটামুটি এক্সপিরিয়েন্স আছে এইসবে, মানে টিচিং প্রফেশনটা ভালোই স্যার আয়ত্ত আছে। বুঝতে পারছি। তো এটাও একটা অপশন। তো আসলে টিচিংটাকে আমরা পুরোপুরি জব বলি না, বুঝছেন? টিচিংটা তো আসলে জব বলা যায় না, এটা অনেকটা সেবামূলক বিষয় আপনি করবেন আদার্স, কারণ অন্যান্য আরও অনেক জব আছে, এগুলো আসলে এক্সপিরিয়েন্স গেদারের জন্য, পাবলিক রিলেটেড। কারণ টিচিং হচ্ছে আসলে এক ধরনের সেবামূলক বিষয়, আপনি একজনকে শেখাবেন। ওখানে কিন্তু আমরা জব মেন্টালিটি নিয়ে কাজ করি না, যে আপনি কত টাকা দিলেন এর পরিমাণ জ্ঞান আপনাকে দেব, এটা কি এরকম আমরা পরিমাপ করে দিতে পারি? না স্যার। এটা তারপরে ওয়ান কাইন্ড অফ জব।
তো আপনি চাইলে আসলে কম্পিউটারকে যদি পেশা হিসাবে নিতে চান, একটু সিরিয়াস হন, তাহলে এখানে কিন্তু আপনার অনেক অপরচুনিটি আছে, বুঝছেন? এটা ইচ্ছে করলেই আপনি স্যার কম্পিউটারে ভালো পজিশনে চলে যেতে পারেন। আপনার পিসি কি আছে, কম্পিউটার কি? স্যার ল্যাপটপ। হ্যাঁ, কনফিগারেশনটা বলতে পারবেন? পুরাই 5 নাকি 3? করাই 5 স্যার, 8th জেনারেশন করাই কবে 5। কবে কিনছেন? স্যার এইটা কেনার হয়ে যাচ্ছে স্যার 2018 সালে কিনছি। এর আগে ডেস্কটপ ছিল, সেটা নষ্ট হয়ে গেছে স্যার, এখন ল্যাপটপ। হ্যাঁ, আপনি তো ডাটা দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন, ঠিক না? জি স্যার, ডাটা দিয়ে ওয়াইফাই স্যার 28-35 তারিখের মধ্যে লাইন সংযোগ দিতে পারে। আপনাদের এলাকাতে ওয়াইফাই চলে আসছে? জি স্যার, ওয়াইফাই আছে। হ্যাঁ, তাহলে পার্সোনালি নিতে হয় স্যার, মানে সেই রকম নাই, ওয়াইফাই চলে আসছে, কভারেজের মধ্যে আসছে স্যার। ঠিক আছে, এটা আসলে ভালো খবর যে গ্রাম পর্যন্ত আমাদের ওয়াইফাই চলে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, মোটামুটি যেটা আপনার সাথে পরিচিত হইলো, আমরা একটা জিনিস বলি, আমাদের কাছে কিন্তু কিছু জব অপরচুনিটি আছে যারা কম্পিউটারে কেরিয়ার করতে চায়। আমাদের একটা ক্লাব আছে, ফ্রিল্যান্সার ক্লাব। এখানে আমরা বিভিন্ন ধরনের জব দিয়েই, যারা কম্পিউটারে এক্সপার্ট আছে তাদের জন্য। আমরা নিজে দিই না, আমাদের ক্লাবের কাছে বিভিন্ন প্রতিষ্ঠান চায় যে আইটি এক্সপার্ট আছে কিনা, তো আমরা রেফার করি, বুঝতে পারছেন? ঠিক আছে, এইসব জব অপরচুনিটি আমরা পরে কথা বলবো। মোটামুটি আপনার সাথে, হ্যাঁ লার্নিংটা হচ্ছে সেটাই। হ্যাঁ, আগে যেটা হচ্ছে আপনাকে শিখতে হবে, শিখলে জব যা আমাদের আমি দেব কিংবা অনলাইন ক্লাব দেবে এটা জরুরি না। আপনার যদি দক্ষতা থাকে জব অনেকেই দেবে, কিংবা অনেক জায়গায় আবার আপনার অপরচুনিটি থাকবে। কিন্তু আপনার যদি দক্ষতা না থাকে, আমরা অনেকের কাছে এরকম কমপ্লেন শুনি, দেখবেন আপনি, যে লেখাপড়া শিখে কি হবে, চাকরি পাওয়া যায় না, এরকম শুনি না আমরা? কিংবা অনেকে বলে আমি মাস্টার পাস করে বসে আছি, 5 বছর হয়, হাঁটতে হাঁটতে জুতা অনেকটা চেঞ্জ করছি, জুতা নষ্ট হয়ে গেছে, কিন্তু চাকরি পাচ্ছি না। তো এই কমপ্লেনটার আসলে আমাদের কাছে একটা আনসার আছে, কি জানেন? আপনি যদি প্রপারলি দক্ষতা অর্জন করেন কোনো বিষয়ে, তাহলে চাকরি আপনার কাছে আসবে, আপনি চাকরির জন্য যেতে হবে না। আর আপনি যদি জাস্ট গতানুগতিক ফাঁস করেন, কোনো কাজ ভালো পারেন না, কোনো এক্সট্রা অ্যাক্টিভিটি আপনার না থাকে, তাহলে আপনি খুঁজাবেন জব আপনার কাছ থেকে দূরে চলে যাবে। তো আমরা চাই যে আপনি যখন দক্ষ হবেন, এক্সপার্ট হবেন, অনেক অপরচুনিটি আপনার সামনে অটোমেটিকলি আসবে। এটা আসলে লেখাপড়া তো আমরা কাজের জন্য শিখি না। আমরা কি লেখাপড়া শিখি কাজ করার জন্য, টাকা উপার্জনের জন্য? না স্যার, আমাদের মেইন পারপাস তো সেটা থাকে না স্যার, মেইন হচ্ছে স্যার শিক্ষার জন্য লেখাপড়া করি। আচ্ছা, আপনার সাথে মোটামুটি আমরা আলোচনা শেষ করে নিতে চাচ্ছি। তো এই প্রশ্নটা আমরা অন্য কাউকে করব এখন। কাকে করতে পারি আমি দেখি, এটা র্যান্ডমলি করব। অরণি আজাদ, আপনার মাইক্রোফোনটা অন করেন তো। হ্যালো, অরণি আজাদ মনে হয় মাইক্রোফোনে নাই। এইমাত্র আমাদের একজন আসছেন, নাম কি? আচ্ছা, আমরা ত্রিনা চৌধুরীর কাছে যাই, একেবারেই শেষে। ত্রিনা চৌধুরী, আপনার মাইক্রোফোন অন করেন। কি ব্যাপার, আমার প্রশ্ন কি? হ্যাঁ হ্যাঁ আতর স্যার। আদাব, ভালো আছেন? হ্যাঁ স্যার ভালো। আপনার ত্রিনা শব্দটার নাম অর্থ কি? ত্রিনা শব্দের অর্থ স্যার নীরব, এরকম বোঝায়। তাহলে তো ক্লাসে আপনি বেশি নীরব থাকবেন নাকি? না না, কথা বলবেন। আচ্ছা, আপনি বলেন তো, আমরা একটা প্রশ্নের মধ্যে আসছি আর কি, আমরা কথা বলতে বলতে, যেটা হচ্ছে যে আমরা লেখাপড়া শিখি, অনেকে কমপ্লেন করে যে লেখাপড়া শিখে কি হবে, চাকরি পাওয়া যায় না। তো আমরা কি লেখাপড়া শিখি চাকরি পাওয়ার জন্য? আপনার মতামত কি এ ব্যাপারে? আমরা কেন লেখাপড়া করি?
প্রশ্নটা কি বুঝতে পারছেন? না স্যার, একটু মাইক্রোফোনের সমস্যা ছিল। আচ্ছা, এখন আপনি বলি একটু আবার বলুন। যে আমাদের অনেকেরই লেখাপড়ার উপরে বিভিন্ন ধরনের কমপ্লেইন আছে যে বাংলাদেশে লেখাপড়া করে লাভ নেই, চাকরি পাওয়া যায় না, কিংবা এত লেখাপড়া কি করে কি হবে, শেষ পর্যন্ত তো রান্নাবান্নাই করতে হবে, মেয়েদের ক্ষেত্রে যে কমপ্লেইনটা দেওয়া হয়, কিংবা আরও অনেক ধরনের ব্যাপার আছে লেখাপড়া সম্বন্ধে আমাদের বিভিন্ন ধারণা আছে। তো আপনার কি মনে হয় যে আমরা লেখাপড়া করি কেন? লেখাপড়া করি কি আমরা কোনো চাকরির জন্য কিংবা অর্থ উপার্জনের জন্য? কী জন্য আমরা লেখাপড়া করি এ ব্যাপারে আপনার মতামত কি? আর ওর নিয়ে যাদের মাইক্রোফোনে মনে হয় সমস্যা ছিল, উনি মেসেজ দিছে, সমস্যা না, আপনি বলেন। শ্রীনা চৌধুরী। লেখাপড়া করি কিসের জন্য? হ্যাঁ, এক কথায় তো হচ্ছে মানে মানুষ হওয়ার জন্য একটা। আর স্যার একটু যদি ব্যাখ্যা করেন। চাকরি পাওয়ার জন্য তো বটেই এখনের যুগে। আপনি শর্টে আনসার না দিয়ে একটু একটু লম্বা করে একটু ব্যাখ্যা করে বলেন যে লেখাপড়ার সম্বন্ধে আর কিছু বলতে পারবেন? আর কিছু ওই তো স্যার, লেখাপড়া না করলে তো এখন কোনো চাকরি হয় না। আচ্ছা, আমরা শেষ করে দিব আমাদের এই সেশনে, 1 মিনিট আছে, আমরা এইটা থেকে মূল ক্লাসে চলে যাব। আর কারো কি এ ব্যাপারে কোনো কথা আছে? আমরা কেন লেখাপড়া করি এই ব্যাপারে কারো কি কোনো মতামত আছে, বলতে চান? চাইলে বলতে পারেন। স্যার সার্ভাইভের জন্য। সারভাইভ করবেন? মানে এখনকার যুগে আর কি সার্ভাইভ করতে হলে এডুকেট হতে হবে। আমাদের এখনো 3টা 2:30 বাজে না, আর কারো কোনো কথা আছে? স্যার আমি বলতে চাই ব্যাপারে একটু। আচ্ছা, আমরা একজনে বলেন, আপনি সুলতানা রাজিয়া প্রথমে বলেন, তারপরে আমরা জেনিফারের কাছে যাব। স্যার লেখাপড়াটা মূলত স্যার জ্ঞান অর্জনের জন্য। আমি শিখবো, আমি জানবো। ঠিক আছে। এখন বলেন আমাদের কি সুনিয়া জাসাত, নামটা অনেক কঠিন বুঝছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। আসলে আপনার নামটা বলেন তো, কিভাবে উচ্চারণটা কিভাবে বলেন? সুনিয়া জেসাপ জেনিফার। হ্যাঁ, আপনার নামটা তো ইংলিশ নাম, জেনিফার তো ইংলিশ। জি, ঠিক ভালো আছে, লাগছে প্রথমবার এসে দিছেন নাম এটা। হ্যাঁ। আপনার নাম কে রাখছে? আমার মামা। উনি কি ইউরোপে থাকেন নাকি? জি না, উনি মানে চিটাগাং ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছেন, ওনার ওই নামটা আর কি খুব ভালো লাগছে। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, আপনি কি বলতে চাইছিলেন বলেন। জি স্যার, পড়ালেখা তো 1 নম্বরে নিজের জন্য। পড়ালেখা থাকলে যে কোনো দিকেই যাওয়া যায়। এই যে আমরা এটা করতেছি, আমাদের যদি নলেজ না থাকতো, পড়ালেখা না থাকতো, এটার মূল্যটা আমরা বুঝতাম না, এটা অ্যাপ্লাই করতে পারতাম না। পড়ালেখা এমন একটা জিনিস, সম্পদের মতো নিজের কাছে থাকে। আর চাকরির ব্যাপারটা তো থাকেই, এটা তো হচ্ছে ভালো পেলে করলে, না ভালো পেলে নাই। কিন্তু পড়ালেখাটা তো সম্পদ নিজের জন্য সারা জীবন, এটাই। ঠিক আছে, তো আমি আসলে এই প্রশ্নের আনসার আজকে দেব না, না দিয়ে আমি যেটা বলতে পারি, ধরেন আপনি একটা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিতে থাকেন, ইউরোপে থাকেন, জন্ম থেকেই সরকার আপনার সম্পূর্ণ লাইবিলিটি নিয়ে নেয় যে আপনার মৃত্যু পর্যন্ত আপনি যদি কিছু নাও করেন তাহলেও সে আপনাকে বাড়ি দিবে, আপনাকে প্রতিদিন খাবারের টাকা দেবে, এরকম দেয় তো? ইউরোপে দেয় না এরকম? আপনারা যদি জবলেস থাকেন আপনাকে কিন্তু ভাতা দেবে আপনাকে, ঠিক না? তো তাহলে আমরা যদি এরকম ধরে নিই যে লেখাপড়া হচ্ছে চাকরিটাই আমাদের মুখ্য উদ্দেশ্য, এর জন্য আমি লেখাপড়া করি, তো যাদের চাকরির প্রয়োজন নাই, বাবার কোটি টাকা আছে, কিংবা অন্য কোনো কারণে সে অর্থনৈতিকভাবে সমস্যা নাই, তাহলে আমরা ধরে নিতে পারি তার লেখাপড়া করার প্রয়োজনও নাই, কারণ তার চাকরির কী দরকার? তার 5টা বিল্ডিং আছে, ব্যাংকে 200 কোটি টাকা আছে, সে আর কষ্ট করে লেখাপড়া করবে কি? এই সেন্সে আমরা নিতে পারি, যেহেতু যদি আমরা মনে করি ফোকাস দিই যে লেখাপড়া আমরা আসলে করি কী জন্য, লেখাপড়া না করলে আমি ভালো জব পাবো না, জব না পেলে আমি জীবনযাপন করতে সমস্যা হবে, তাহলে যাদের জব কিংবা জীবনযাপনের জন্য সমস্যা নেই
তাহলে তো এই সেন্সে আমরা ধরে নেব তাদের লেখাপড়া করা আরও অত জরুরি না, করতে পারে নাও পারে, ঠিক না? এটা আমি একটা দিয়ে দিলাম আগে, জাস্ট একটা হিংস দিলাম আপনাদের। আপাতত আমরা এই প্রসঙ্গে আর যাব না, এটা থাক আমাদের পেন্ডিং, আমরা আলোচনা করব পরে। আত্মসম্মানের জন্য তো অনেকে লেখাপড়া করে, সেলফ রেসপেক্টের জন্য, লাইক নিজের যে একটা মানে সোসাইটি হোক বা নিজের ফ্যামিলিতে নিজের একটা ভ্যালু ক্রিয়েট করার জন্য আমাদের লেখাপড়া করতে হয়। এটা আসলে একটু ফিলোসফিক্যাল কোয়েশ্চন, বুঝছেন, যেহেতু এটা ফিলোসফিক্যাল প্রশ্ন। আচ্ছা, আমাদের সোসাইটিতে যদি দেখা যায় তাহলে মেয়েদের অবশ্যই লেখাপড়া মানে করতে হয়, নয়তো অনেক ক্ষেত্রেই হচ্ছে রেস্ট্রিকশন চলে আসে, বাট লেখাপড়া করলে তখন নিজের মতো করে লাইফটা একটু লিড করার একটা পসিবিলিটি চলে আসে আর কি, একটু স্বাধীনতা পাওয়া যায়, এটা ঠিক। হ্যাঁ, একটা এম্পাওয়ারমেন্ট তৈরি হয়। আচ্ছা, আমরা একদিন এই আলোচনাটাকে এন্ডিং করব না, কারণ এটা আসলে মৌলিক একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এজন্য আমরা এটা কয়েকটা সেশনে আমরা এটা করব, বুঝছেন। আমাদের এই জার্নিটা তো অনেক লম্বা জার্নি, তো আশা করা যায় আমরা এরকম কিছু মৌলিক কথাবার্তা আমরা ধীরে ধীরে বলবো ক্লাসের শুরুতে কিংবা শেষে। আজকে আমরা মূল ক্লাসে চলে যাই, আমার মাইক্রোফোনে একটু প্রবলেম ছিল, কারণ আমরা অনেকেই ওই আছি। সময় আমি আপনার রেসপন্স করতে পারি নাই। অর্নি আজাদ কি কিছু বলতে চাচ্ছেন? জি স্যার, ওই সময় আমার মাইক্রোফোনে একটু প্রবলেম ছিল স্যার। হ্যাঁ, এখন আপনি বলতে চান, বলেন। স্যার কি বলবো? আমাদের তো বলার সেশন শেষ, আমরা অলরেডি 4 মিনিট ওভার হয়ে গেছে, আমরা মূল ক্লাসে চলে যাব। আপনার বলার বিষয়টা জমা রাখেন, আমরা আরেক দিন শুনবো, মনে রাখবেন। তো আমরা আজকে মূলত আমরা আফসানা নিনার কথা শুনছি। নেক্সট ক্লাসে আমরা বেলি দাস, বিতি সিনহা, এই দুইজনের মধ্যে আমরা যাব। আমরা আসলে প্রত্যেকের মানে কি করতে চায়, কেন করতে চায়, এখন কি করে, এই বিষয়গুলো আমরা জানতে চাচ্ছি। এই জন্য জোরে পড়াটা আটকানোর জন্য, বুঝছেন, যাতে আপনারা কিছুদিন পরে আপনি যদি নাই বুঝেন আপনি কোথায় যাচ্ছেন, তাহলে যে কোনো সময় রাস্তা থেকে আপনি ফিরে আসতে পারেন, ঠিক না? আপনাদের গন্তব্যগুলো আমরা একটু ক্লিয়ার হতে চাই আর কি। তো যাই হোক, আমরা এতটুকু থাক, আজকে আমরা ঢুকে যাই। আজকে হচ্ছে আমাদের লেয়ারের ক্লাস, লেয়ারের একটা ক্লাস আমরা দেখছি গতদিন, ঠিক না? আমরা সেশনটাকে এখানে ক্লোজ করে লেয়ারের ক্লাস শুরু করি। আলোচনাটাকে আমরা আলাদা করে রাখলে কি হবে, আপনাদের যখন ক্লাস দেখবেন আপনাদের সহজ হবে।